লিটন তো খুব ভালো মাথা ডেফিনেটলি, খালি টি-20 লিটন যে কোনো ফর্মেটেই ক্যাপ্টেন হতে পারে আসলে। মুশি যখন খেলবে না, যদি আমরা লিটনকে চারে চিন্তা করি, তাহলে হয়তো বা আমাদের একটা এক্সপিরিয়েন্স অতটা ঘাটতি হবে না। বিসিবি হয়তো আমাকে সেই যোগ্য মনে করে না এরকম বড় কোচের ব্যাপারে, সেটা শুধু আমি ওইটা দিয়ে ওয়ারিড না। আমার মনে হয় যে হেড কোচ যিনি হবে বাংলাদেশ ক্রিকেটের, তার আন্ডারে মনে হয় আরেকটা শ্যাডো কোচিং টিম লাগবে না, খুবই ইম্পর্টেন্ট লিটন থাকাটা ড্রেসিং রুমে। আসলে এরকম একটা দেশ সেরা প্লেয়ার ড্রেসিং রুমে আছে উইথ দ্য ইয়াংস্টার্স, মানে যারা হয়তো বা এখানে অনেক ফিউচার বাংলাদেশ ক্রিকেটার আছে, হয়তো বা 19-এর দুটা প্লেয়ার আছে, 19-এর অধিনায়ক আছে এখানে। তো আমার মনে হয় লিটন থেকে অনেক কিছু শিখতে পারছে ওরা। লিটন মাঠটা হ্যান্ডেল করতে পারছে তামিমকে নিয়ে সাথে সাপোর্ট, এটাও মানে টাইমের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। ও লিটন কীভাবে চিন্তা করছে, কীভাবে প্ল্যানিং করছে বা বলিং হ্যান্ডলিং, এটাও তামিম শিখছে আমার মনে হয়। সুতরাং অবশ্যই ওর লিটনের ড্রেসিং রুমে থাকা একটা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই পুরো দলের জন্য। এবং আমার মনে হয় যে যেটা আপনি প্রশ্নটা ছিল যে শিক্ষার, আমার মনে হয় যে এটা শেষ নাই। আমাদের লিটনের এক্সপিরিয়েন্স শেয়ার করা, এটাও তো ওরা মানে হয়তো লিটন ড্রেসিং রুমে না থাকলে কোনো সময় কথাও বলতে পারতো না বা ওরকমভাবে হতো না, বাট এখন থাকাতে যাতে যখন লিটন ড্রেসিং রুমে থাকছে, আমার মানে অনেক কিছু শেয়ার হচ্ছে ওদের সাথে। এটা দিয়ে ভালো, ওরা লিটনের সাথে প্রথম ম্যাচে এতটা ক্লোজ ছিল না, এখন যতটা ক্লোজ হয়ে গেছে বা ফ্রি হয়েছে, লিটন ওদের সাথে অনেক কথা বলতেছে বা হেল্প করতেছে। গুড সাইড হলো এটাই আসলে সত্যি কথা। এরকম এটা আসলে এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার কথা না আসলে। আসলে কে থাকবে না হবে, ডেফিনেটলি সিলেক্টররা তো নিশ্চয়ই কোনো প্ল্যান করেই রেখেছেন, বাট শামীম আছে বা এরকম আরও অনেকজন রাখতে পারতো। বাট আপনি একটা তো মেজারমেন্ট করতে হবে, আপনি দেখুন সারা দেশের সব প্লেয়ারকে কন্ট্রাক্টে আনতে পারবেন না, সেটাও একটা কথা হয়তো বা, সেটাও ওরা চিন্তা করেছেন। বাট ডেফিনেটলি শামীম তো আমাদের পাইপলাইনে আছেই, ভালো প্লেয়ার। যখন মনে হবে তখন তো ন্যাশনাল টিম যখন খেলবে কোনো এমনি কন্ট্রাক্টেড হয়ে যাবে, সেটা তো আর বলতে হবে না। বাট এটা সিলেক্টরদের কল আসলে। মানে আমি এটা সবসময় বলি যে আসলে এটা কোনো মানে অন্যায় কিছু না যদি 3 ফর্মেটের জন্য ক্যাপ্টেন থাকে। আমাদের দেশের কী আছে না সেটা ইম্পর্টেন্ট না। যদি আপনি মনে করেন যে 3 ফর্মেটে 3জন ক্যাপ্টেন দেওয়া উচিত বা দিলে খারাপ হবে না, তাহলে দিতে পারেন, তার প্রেশারটা অনেকটা ইয়ে হবে। বাট সাদা বলে আমি সবসময় মনে করি যে একজন অধিনায়ক থাকাটাই ভালো ছিল, যেহেতু এই ফর্মেটটাতে ইয়ে থাকে, টেস্ট ম্যাচ হয়তো বা অন্য ব্যাপার হতে পারে। বাট ঠিক আছে, তারপরেও ঠিক আছে যে আপনি মানে ক্যাপ্টেনদের প্রেশার কমাতে হয়তো বা যদি একটা ক্যাপ্টেনের জন্য বেশি প্রেশার হয়ে যায়, সেটাও থাকতে পারে। আমি জানি না শান্তর জন্য প্রেশার হচ্ছে কি হচ্ছে না, এটাও ভালো বলতে পারবে। বাট আমি মনে করি যদি এরকম চিন্তা করে, সেক্ষেত্রে 3 ফর্মেটে 3টা ক্যাপ্টেন হলে নাথিং রং উইথ ইট, যেটা করা যাবে না সেটা না। বাট তাহলে সবাই যার যার ফর্মেট নিয়ে চিন্তা করতে পারবে বা বাড়তি কোনো প্রেশার থাকবে না যে একটা ফর্মেটে সে প্রেশার নেবে, একটা ফর্মেটে সে একটা অ্যাজ এ ব্যাটার হিসেবে খেলবে বা একটা বোলার হিসেবে খেলবে, তাহলে তার জন্য হয়তো ইজি হলেও হতে পারে, সত্যি কথা বলতে গেলে। লিটন তো খুব ভালো মাথা ডেফিনেটলি, খালি টি-20 লিটন যে কোনো ফর্মেটেই ক্যাপ্টেন হতে পারে আসলে। সুতরাং আমার মনে হয় যে মাথা ভালো, ক্রিকেট নলেজ ভালো, ক্রিকেট সেন্স ভালো, দলের সাথে এখন অনেক দিন ধরে খেলছে, এখন সিনিয়র প্লেয়ারই হয়ে গেছে ওরা সবাই। সুতরাং আমার মনে হয় না ব্যাট উইল বি ব্যাড চয়েস। আপনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা 56 ওভার প্রায় ডট বল 56 ওভার, মানে আউট অফ কত ওভার? 3টা ম্যাচ 3টা ম্যাচে 150 ওভারের মধ্যে, মানে মানে প্রায় 33% অ্যাবভ 35%। ডট বল ইজ পার্ট অফ দ্য গেম, বাট হ্যাঁ, আপনি যখন রোটেশন করতে পারবেন না তখন আপনি ইউ উইল বি আন্ডার প্রেশার, এটাই খুবই স্বাভাবিক কথাই। মানে যেই টিম রোটেট করতে পারে ভালো, তার টিমের জন্য ভালো। আর আমাদের বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট তো, যেটা আমি আইসিসি উইকেট সবসময় যেটা বুঝি, ফ্ল্যাট উইকেট হয়। তো এইখানে যদিও আপনি এটাকে মানতেই হবে অপোনেন্ট ইজ কোয়ালিটি বোলিং, বাট তার মধ্যে আপনাকে এইটাই শিখতে হবে, যেহেতু আপনি টপ লেভেলে যখন খেলবেন, আপনি যদি কম্পিট করে যাবেন, জিততে চাবেন, তখন আপনাকে ডট বলের সংখ্যা অবশ্যই কমাতে হবে। সেটা আমার মনে হয় যে এখান থেকেই শুরু হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ঢাকা লিগে দেখেন, এখানেও আপনি দেখবেন যে সব প্লেয়াররা অনেক বেশি ডট বল খেলে মাঝে সাঝে। তা আমার মনে হয় যে এখান থেকে বের হতে হবে। স্পিন আমাদের দেশে অবশ্য, কিন্তু আমি বলবো যে এবার প্রিমিয়ার লিগের উইকেট কিন্তু একদম খারাপ না। যদি কেউ বলে এটা একটা জাস্ট একটা মানে কি বলবো, মানে মানে বলার কথা বলা হবে যে উইকেট ভালো না, উইকেটটা অনেক ভালো। এখানে সিঙ্গেলস ব্যাট করাটা আমার খুব, কিন্তু আমি ছেলেদেরকে কম দেখি যে কেউ স্পিডের এগেন্স্টে তো সাবলীলভাবে খেলতে পারছে না, কেউ ডাউন দিকে এসে যে নিচে মারবে, ডাউন দিকে আসা মানে উপরে মারতে হয়। তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় আরও ইমপ্রুভ করার আমার ব্যাপার তো অবশ্যই আছে। তো ডট বলের সংখ্যাটা যদি এখান থেকে আমরা শুরু করি, তবে অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, তারা তো সবাই ম্যাচিওর, তাদেরকে এইসব রেসপন্সিবিলিটি আরও নিতে হবে। যে কারণ আপনি এটা করলে আপনি যেটা হচ্ছে যে আপনি নিজে প্রেশারে পড়তেছেন, আপনার নন স্ট্রাইকারকে প্রেশারে ফেলছেন, আলটিমেটলি একটা সময় আপনি উইকেট হারাবেন, তখন টিম আরও বাড়তি প্রেশার হবে, সেটাই হচ্ছে আসলে সত্যি কথা। না ঢাকা লিগ ইজ ভেরি কম্পিটিটিভ, ঢাকা লিগের সাথে এটা কম্পেয়ার করা হয়, ঢাকা লিগ ভেরি কম্পিটিটিভ। আপনি দেখেন এখানে ছোটো বড় দল কিন্তু নাই, আপনি দেখেন বড় দলরা ছোটো দলের সাথে হেরে যায় অনেক সময়। তো এখানে কম্পিটিটিভনেস, এখানে টাকা তো অবশ্যই একটা ফ্যাক্টর, টাকার জন্য ছেলেরা ক্রিকেট খেলবে, এটাই খুবই স্বাভাবিক। এই বছর তো আপনারা জানেন যে টাকাটাও কমে গেছে, সেটাও একটা মানে আর্থিকভাবে ছেলেরা একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট তারপরেও
তারা কিন্তু এখানে সবাই চেষ্টা করে কম্পিট করার জন্য, ভালো ক্রিকেট খেলে, কারণ এটা প্রেস্টিজিয়াসও আছে। সত্যি কথা বলতে প্রেস্টিজিয়াস, বড় টিমের জন্য প্রেস্টিজিয়াস ব্যাপারটা হয়, ছোট টিমের জন্য আসলে ব্যাপারটা হয় যে তারা জিততে চায়, ভালো করতে চায়। তো এখানে আসলে মানে শোকেস করার অনেক কিছুই আছে, টু বি ভেরি অনেস্ট। যে মানে এখানে আপনি যখন খেলবেন, এখন যেহেতু আরও টিভিতে দেখাচ্ছে বা অনলাইনে দেখা যাচ্ছে খেলাগুলা, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই দেখে, তারাও কিন্তু এখন এটা অন টোজ থাকে যে ভালো খেলতে হবে, পারফর্ম করতে হবে, বোলিং করলে উইকেট নিতে হবে, ব্যাটিং করলে রান করতে হবে। তো এইগুলো ইম্পর্টেন্ট। আমি বলি কি ঢাকা লিগ অলওয়েজ ইজ এ ভেরি ভেরি কম্পিটিটিভ ক্রিকেট, সত্যি কথা বলতে গেলে। অবশ্যই প্ল্যান তো করতেই হবে, বাট কীভাবে প্ল্যান করবে, প্ল্যানটা এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট এবং রাইট প্ল্যানিং করাটা ইম্পর্টেন্ট। যেমন আমি বলি যে 27 বিশ্বকাপ আপনি কোথায় খেলবেন, কী কন্ডিশনে খেলবেন, উইকেট ভালো হবে আপনি জানেন, আপনার স্ট্রেংথ উইকনেস কোথায় আছে, আপনি কী চান বাংলাদেশের ইনক্লুশন। যদি আপনি মনে করি যে আমি যেমন একটা সেমি অলরাউন্ডের অভাব মনে করি বাংলাদেশ ক্রিকেটে, বা আমি ধরেন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একটা কথা বললাম, তা আপনি এটার জন্য কী করবেন? আপনি এই গত 6 মাসের মধ্যে, 6 মান্থের মধ্যে আপনাকে এরকম ঢাকা লিগে যারা ইয়াংস্টার বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যারাই আছে এরকম ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার যারাই থাকুক, ব্যাটিং অলরাউন্ডার হতে পারে সেটা, যে কিনা 6 বোলার হিসেবে বল করতে পারবে, সেরকম প্লেয়ারদেরকে আমার মনে হয় যে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, যদি আপনি সাথে বিশ্বকাপের কথা চিন্তা করেন। বিকজ আপনি যখনই যাবেন, যে যেহেতু সাকিব আল হাসান খেলছে না, সুতরাং আপনার অলরাউন্ডার একটা মিসিং। তা আপনি দেখা যাবে আইদার আপনি 5টা বোলার নিয়ে খেলবে, সলভ এর রিস্ক ফ্যাক্টর। বিকজ আপনি যদি একটা বোলার ইঞ্জুরি হয়, তখন আপনি কাকে দিয়ে বলেন? হাত ঘোরানোর মতো বোলার কিন্তু নাই এখন বাংলাদেশ টিমে। রিয়াদও এখন রিটায়ার করলো, রিয়াদও যেমন 4-5 ওভার বল করে দিত, সেটা কিন্তু আমাদের এখন কমে গেছে। তো আপনাকে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। এবং আমি মনে করি যে আমরা যেটা টাইগার্স ক্রিকেটের একটা প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, সেটা কিন্তু দারুণ প্রোগ্রাম ছিল। সেটাকে আমরা কতটা ভালোভাবে করতে পেরেছি আমি জানি না, বাট আমার মনে হয় যে হেড কোচ যিনি হবে বাংলাদেশ ক্রিকেটের, তার আন্ডারে মনে হয় আরেকটা শ্যাডো কোচিং টিম লাগবে, যারা ট্যুরে যাবে, চলে যাবে, যারা মেইন কোচিং প্যানেল বাংলাদেশ ক্রিকেটে থাকবে, বাট একটা শ্যাডো কোচিং গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। যে যারা খুব ক্লোজলি ফিল সিমন্সের সাথে, বা যে হেড কোচ থাকবে তার সাথে কাজ করবে, বা যে স্পিন বোলিং কোচ বা যে ব্যাটিং কোচ টিমের, তার সাথে যারা কাজ করে। কারণ আপনি যখনই চলে যাবেন, তখন এই ছেলেগুলোকে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি মনে করতে হবে আপনার একটা 15 জনের একটা স্কোয়াড আছে, আপনি আরও 15টা প্লেয়ার রেডি রাখতে হবে। কারণ এর মধ্যে অফ ফর্ম হবে, ইঞ্জুরি হবে, অনেক কিছু হতে পারে। কারণ আপনি যদি ইঞ্জুরি হন, যেন আমার কথা হচ্ছে যে মুশি আর রিয়াদের জায়গায় আসলে আমরা এক্সপিরিয়েন্স পাবো না, ডেফিনেটলি আপনি পাবেন না, বাট আপনি একবার পেতেও পারেন। আপনি এখন যদি চিন্তা করেন, মানে আমার ইটস টোটালি মাই ওপিনিয়ন, আমি কারোর সাথে কথা বলছি না, যেমন আমি মনে করি যে লিটন দাস কুড বি মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওকে আমরা এখন মিডল অর্ডারের খেলার কথা চিন্তা করবো কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মুশি যখন খেলবে না, যদি আমরা লিটনকে 4-এ চিন্তা করি, তাহলে হয়তো বা আমাদের একটা এক্সপিরিয়েন্স অতটা ঘাটতি হবে না। কিন্তু আপনি যখনই মুশিরিয়াদের জায়গায় নতুন কাউকে আনবেন, ডেফিনেটলি আপনাকে নতুন আনতেই হবে, তারাই ভেরি এক্সাইটিং প্লেয়ার হবে, কিন্তু এই লেভেলে এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট। সুতরাং এই ছেলেগুলোকে একটু নার্সিং করে নিয়ে গেলে খুব ভালো হবে। যদি এই টিমের অনেক ট্যুর করা যায়, অনেক ম্যাচ খেলে, এবং তাদেরকে আপনি, যেটা ভাইয়ার একটা প্রশ্ন ছিল, শামীম পাটোয়ারিকে আমরা কেন ইয়েতে রাখলাম না, এরকম 15টা প্লেয়ারকে যদি আপনি রুকি কন্ট্রাক্ট দিয়ে ইয়ার লং কন্ট্রাক্ট দেন, এবং তারা বিসিবির সাথে ট্রেনিং করবে, ন্যাশনাল টিমের আন্ডার শোকেস ট্রেনিং করবে, বাট যখন লিগ খেলা হবে, প্রিমিয়ার লিগ খেলবে, বিপিএল সময় বিপিএল খেলবে, ফার্স্ট ক্লাসের সময় খেলবে, বাট তারা কিন্তু অলওয়েজ একটা ট্রেনিংয়ের মধ্যেই থাকবে এবং স্কুটিনের মধ্যে থাকবে, তারা কী করছে, তাদের ডায়েট কী হবে না হবে। তাহলে আপনি কিন্তু যে নেক্সট পাইপলাইন অফ ন্যাশনাল টিম, তাহলে কিন্তু মানে আমরা যে বলি না যে একজনের পিছিয়ে আরেকজন, তো এটা করলে আপনি সবসময় যে একটা ছোট্ট ইঞ্জুরি হলে আপনি জানেন যে এই প্লেয়ারটা রেডি আছে। কিন্তু আপনি যখনই জানেন একটা ট্যুরে গেল, ইঞ্জুরি হলে, তখন আপনি একটা যে প্লেয়ারটা থাকবে, যে স্ট্যান্ড বাই প্লেয়ার থাকে, তারা কতটুকু রেডি থাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন 2027-এর কথা বললেন, ওই চিন্তা করলে, তাহলে আমাদেরকে এখন থেকে আমার মনে হয় চিন্তা করে রাখাতে হবে। সেটা আসলে এগুলো পুরান হয়ে গেছে, এগুলো নিয়ে আসলে কথা বলতে ভালো লাগে না। তা বিপিএল আসলে আশা করি যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা কমপ্লেন করতে থাকলে প্রতিদিনই কমপ্লেন করতে পারবো, বাট আমার মনে হয় যে এটাকে ঢেলে সাজানোর একটা ব্যাপার আছে। নতুন বোর্ডের সাথে বোলাররা সেই সময়টা পায়নি, ওদেরকে দোষ দিয়েও একটা লাভ হবে না। বাট হ্যাঁ, আমার মনে হয় যে এরপর থেকে যেই করুক, যেই ফ্র্যাঞ্চাইজি ওনারা আসুক, তাদের যদি বিসিবি সেই ছাড়টা না দেয়, আমার কথা যে আপনি ব্যাংক গ্যারান্টি কনফার্ম করেই আপনি কাউকে টিম দিবেন, তাহলে এই সমস্যাটা তাহলে কোনো সময় হবে না। যে বিসিবি এই যে একটা লজ্জার সম্মুখীন হয়েছে, সেটারও হবে না। তো আমি মনে করি যে যেটা চলে গেছে সেটা যাক, বাট আমরা নতুন করে পরিকল্পনা করি কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে আরও ডেভেলপ করা যায়, উন্নয়ন করা যায়। খালি তো ছোটোখাটো একটা বিপিএল বা একটা প্রিমিয়ার লিগ বা একটা ফর প্লেয়ার না, অনেক একটা একটা জিনিস আছে যে আপনি আমাদের সারা বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারকে নিয়েও আপনার কাজ করার অনেক কিছু আছে ওনাদেরকে। তাই বিলিভ যে ফারুক ভাই বা নেতৃত্বে তারা ঠিকই মতোই করবে। আমি মনে করি যেহেতু উনি ক্রিকেটার ছিলেন, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন, অবশ্যই ওনার সেই ধ্যান ধারণাতে ওনার এগুলোতে অবশ্যই আছে। তাই আমি মনে করি সঠিক মানুষকে নিয়োগ দিয়ে সঠিকভাবে কাজগুলো উনি ঠিকই করে নেবে। আমি বিশ্বাস করি সেটা পারবে না। বিসিবি হয়তো আমাকে সেই যোগ্য মনে করে না এরকম বড় কোচের ব্যাপারে, সেটা শুধু আমি ওইটা দিয়ে ওয়ারিড না। যদি কোনো সময় দেখে সেটা আমি চিন্তা করবো, বাট আমাকে এখনও সেভাবে বলা হয়নি।
তো আমি জানি না, যেহেতু আমার পেশাটাই কোচিং, টু বি ভেরি অনেস্ট। তো বাট ইটস নট ইম্পর্টেন্ট। কোচ এখন অনেক তৈরি হচ্ছে বাংলাদেশে, মাশাআল্লাহ। আমরা সবার উপরে বিশ্বাস থাকতে হবে, নট যে আমাকেই করতে হবে। ইয়াংস্টার যারা কোচ আসছে তারা অনেক খুব ভালো করছে, তাদেরকেই যে করতে। আমার কথা হলো যে একটা একটা শ্যাডো কোচিং প্যানেল তৈরি করা উচিত আসলে, আমি যেটা সবসময় মনে করি। যেমন আপনি ফিল্ডিং কোচের জন্য বিদেশে হা হুতাশ করেন, আমাদের দেশে অনেক ভালো ছেলে আছে যারা ফিল্ডিং কোচ হিসেবে, হ্যাঁ অনেকেই আছে, খালি আমি একটা নাম বলে আমি এরকম বলতে চাই না, অনেকেই ভালো কোচ আছে। আপনি তাদের থেকে খুঁজে বের করেন। মানুষ এটা তো কোনো রকেট সায়েন্স না, এটা ফিল্ডিং কোচের জন্য আপনাকে বিদেশ থেকে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে লোক আনতে হবে বারবার। এটা আমার মনে হয় না। আমার মনে হয় তাহলে আমাদের ছেলেদের মূল্যায়নটা কী হচ্ছে? তারা তো কাজ করছে, তারাও তো ডেভেলপ। আপনি এখন বলবেন যে তাদের কি এক্সপিরিয়েন্স, আপনি কাজ না দিলে তো এক্সপিরিয়েন্স হবে না। আপনি এখানে বাংলাদেশে যারাই করেছে তারা কিন্তু যত আমার দেখা এই পর্যন্ত, তারা কিন্তু একটা সার্টিফিকেটের জন্য আসে। বাংলাদেশ টেস্ট টিমের একটা কোচ ছিলাম, তারপর কিন্তু তারা এই 2 বছর তারা খালি আসে কিন্তু আমার মনে হয় যে সময়টা পার করার জন্য। সত্যি কথা বলতে, আপনি যদি বলেন যে আমার দেখা আমি যত দিন দেখেছি, হ্যাঁ এর মধ্যে অবশ্যই কেউ আছেন যারা অনেক ভালো কাজ করেছেন, তাদের কথা অন্য, বাট অনেকেই আছে। সুতরাং আমি মনে করি যে ফিল্ডিং জায়গায় যদি আমরা একজন লোকাল কোচকে নিয়োগ দিই বা 2টা লোকাল কোচকে নিয়োগ দিই, যারা সারাদিন ফিল্ডিং করে, তারা কাজ হবে ফিল্ডিং করানো, সেরকম লোক আমরা খুঁজে পাবো, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং আমাদের নিজেদের নিয়ে, আপনি এখন পার্শ্ববর্তী দেশগুলোকে দেখেন, তারা কিন্তু সবাই নিজেদের কোচকে আপগ্রেড করার চেষ্টা করছে, সুযোগ দিচ্ছে। তো সুযোগ না দিলে তো আপনি কোনো সময় ভালো কিছু পাবেন না। তো কোথায় রত্ন লুকিয়ে আছে আপনি জানেন কীভাবে? না, কার হাত ধরে? তো আমি বিলিভ করি যে মানে এই পাইপলাইন থেকে ছেলেদেরকে উঠায় নিয়ে আসা, নয়তো এটা যদি না করতে পারি আমরা, তাহলে আমরা দেশের কোচিং বা আমরা বলি, বাট আমরা ভালো কোচকে এনকারেজ করতে পারবো না আসলে, টু বি ভেরি অনেস্ট। যে ছেলেরা কোচ হতে চাবে বা ভালো, কারণ আপনি এখন যদি একটা ছেলে সারা বছর এত কষ্ট করে মাঠে খেটে যদি বছরে 6 লাখ টাকা পায়, মাসে 50,000 টাকা বেতন, তাহলে সে তোর কোচ হতে চাবে না ভাই, তার তো অন্য কাজ আছে। এখনকার এই যুগে 50,000 টাকা বেতনের চাকরি তো ভেরি ডিফিকাল্ট, রাইট না? তো আমি মনে করি হ্যাঁ, আমাদের দেশে অনেক ছেলে আছে, আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি। কোচিং ইজ নট রকেট সায়েন্স। এই যে আপনি কতটা ইনভলভ আছেন, আপনি নিজে কতটুকু জানেন, কারণ আমাদের যতটা কোচ আছে লোকালি, সবাই কিন্তু ক্রিকেটের সাথে করোনাভাবে জড়িত ছিল, ক্রিকেট খেলেছে, ন্যাশনাল লেভেলে প্রিপারেশন করেছে। সুতরাং আমি মনে করি যে সবার মধ্যে নলেজ আছে, ভালো কিছু করার ইচ্ছা আছে। সুতরাং আপনি সুযোগটা দেন, তাদের উপরে ট্রাস্ট রাখেন, বিশ্বাস করেন, তাহলে সব কিছুই পাবেন। জিতাটা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বাট মানে হয় না যে প্লিজিং একটা ব্যাপার থাকে। মানে আমরা ভালো স্টার্ট ছিল, এখান থেকে হয়তো বা মানে মানে 250-60 খুব ইজিলি বোর্ডে ছিল আসলে, একটু ভালো ব্যাটিং করলে আরও বেশি হতে পারতো। সেখান থেকে মানে জাস্ট প্যানিক করে হয়তো আমরা 220-22 রান, মানে উইনিং টোটাল না আসলে, মানে প্রিমিয়ার লিগে এখন যেভাবে খেলা হচ্ছে সেটা 220 সেফ স্কোর না। আমি বলবো যে হ্যাঁ, ফাইট করা যায়। তো বোল্ড ওয়েল, আমি মনে করি যে ভালো বোলিং করার কারণে হয়তো বা ম্যাচ জিতে। আমাদের ফিল্ডিং ওয়াজ আউটস্ট্যান্ডিং, মানে গ্রাউন্ড ফিল্ডিংয়ে ইয়াংস্টাররা সবাই ভালো ফিল্ডিং করছে।